ভাবুন তো, একদিন সকালে উঠলেন, দেখলেন আকাশ মেঘলা, আপনি জানলার পাশে দাঁড়িয়ে বৃষ্টির অপেক্ষা করছেন, হঠাৎ টিপটিপ করে জল পড়া শুরু হলো। কিন্তু এই জল আপনার মন ভালো করার বদলে আপনার শরীরের চামড়া জ্বালিয়ে দিচ্ছে, আপনাকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকের গল্প এমনই এক অভিশপ্ত পৃথিবীর যেখানে আকাশ থেকে ঝরে পড়া প্রতিটি জলের ফোঁটা মানেই নিশ্চিত মৃত্যু। হ্যালো গাইজ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এপিক মুভি মাইন্ড কি চ্যানেল এ। আজ আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি একটি হাড়হিম করা সার্ভাইভাল সিরিজ দ্য ভেইন। এই গল্পে এমন এক ভয়াবহ ভাইরাসের কথা বলা হয়েছে যা জলের মাধ্যমে ছড়ায়। এই ধ্বংসস্তূপে পরিণত হওয়া পৃথিবীতে এক বোন কিভাবে তার ভাইকে আগলে রাখে, আর কিভাবে একদল মানুষ বেঁচে থাকার জন্য পশুর মতো আচরণ শুরু করে, সেটাই আজ আমরা দেখব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা মোডে আছে নতুন চমক। তাই বেশি দেরি না করে চলুন শুরু করি। গল্পর শুরুতেই আমরা সিমন নামের একটি মেয়েকে দেখতে পাই। সে পরীক্ষা দেবার জন্য স্কুলে আসে এবং সিমন যখন তার বন্ধুদের সাথে কথা বলছিল, হঠাৎ সেখানে তার বাবা ফ্রেডরিক এসে হাজির হন। তার চোখে মুখে চরম আতঙ্ক। ফ্রেডরিক সিমন এর বন্ধুকে দেখে বলে, কি তোমরা সবাই এখনই কোনো নিরাপদ ঠিকানায় পালিয়ে যাও, এবং তার মেয়েকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে এবং বলে যে কিছুক্ষণের মধ্যে একটি বিষাক্ত বৃষ্টি হতে চলেছে যা পুরো সভ্যতাকে ধ্বংস করে দেবে। ফ্রেডরিক তার গাড়ি নিয়ে পুরো পরিবারের সাথে দ্রুত পালাচ্ছিল। এদিকে পুরো শহরে কালো মেঘ থেকে যায়। এই সময় ফ্রেডরিক তার ছেলেকে সিটবেল্ট বাঁধতে বলে, যার ফলে তার মনোযোগ বিচ্ছিন্ন হয়ে তাদের গাড়িটি অন্য একটি গাড়ির সাথে ধাক্কা লেগে যায় এবং দেখতে দেখতে পুরো রাস্তা গাড়ির জ্যামে আটকে যায়। তাই ফ্রেডরিক তার পরিবারকে নিয়ে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু তখনই পেছন থেকে এক ব্যক্তি তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু তারা কারোর কথা না শুনে একটি বাংকারের দিকে এগিয়ে যেতে থাকে এবং দ্রুত সেই বাংকারে পৌঁছান এবং ফ্রেডরিক তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাংকারটির দরজা খোলে এবং সবাইকে নিয়ে ভেতরে চলে যায়। তাদের ভেতরে যাবার সঙ্গে সঙ্গে আকাশ থেকে বৃষ্টির প্রথম ফোঁটা একটি গাছের পাতার মধ্যে এসে পড়ে এবং মুষলধারে বৃষ্টি শুরু হয়। বাংকারে ঢুকেই ফ্রেডরিক তার স্ত্রীকে একটি ডিভাইস দেন এবং বলে, এই ডিভাইস এ বাংকার সংক্রান্ত সমস্ত তথ্য আছে। এরপর ফ্রেডরিক একটি ভেইন প্রোটেক্টিভ স্যুট পরে বাইরে যাবার জন্য প্রস্তুত হয়। যাবার আগে ফ্রেডরিক তার মেয়ে সিমনকে বলে যে, কি আমাকে যে কোনো মূল্যে বাইরে যেতে হবে, কারণ আমি সেই ব্যক্তি যে এই বিষাক্ত বৃষ্টি থামাতে পারবে, কি এবং যদি এই বৃষ্টি না থামানো যায় তাহলে কেউ আর প্রাণে বাঁচবে না। কিন্তু সিমন তাকে বাইরে যেতে নিষেধ করে। তবে ফ্রেডরিক তাকে বলে, কি আমি তোমায় কথা দিচ্ছি যে কোনো পরিস্থিতিতে আমি তোমাদের কাছে ফিরে আসব, কি এবং সে তার ভাই রাসমাস এর খেয়াল রাখতে বলে এবং সেখান থেকে চলে যায়। ফ্রেডরিক চলে যাবার পর সিমন তার মোবাইল এ দেখে যে তার বন্ধুরা খুব বিপদে আছে, কারণ তারা এই বিষাক্ত বৃষ্টিতে এক এক করে মারা যাচ্ছে। এটি দেখে সে খুব আতঙ্কিত হয়ে পড়ে এবং তাদের মা এলেন বাচ্চাদের জন্য খাবার বানাচ্ছিল। কিন্তু তাকে দেখে বোঝা যাচ্ছে যে সে কতটা ভয় ও আতঙ্কর মধ্যে রয়েছে। এরই মধ্যে বাংকারের দরজা কেউ জোরে জোরে ধাক্কা দিতে থাকে। সিমন ভাবে হয়তো তার বাবা ফিরে এসেছে, তাই সে আবেগের বশে দরজা খুলে দেয়। কিন্তু দরজার ওপাশে তার বাবা ছিল না, ছিল সেই ব্যক্তি যে জঙ্গলে তাদের পিছু করেছিল। লোকটি বৃষ্টির জলে পুরোপুরি ভিজে গিয়েছিল এবং সংক্রমিত হয়ে পড়েছিল। সে জোর করে ভেতরে ঢুকে রাসমাসকে টেনে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই সিমনের মা দৌড়ে এসে লোকটির উপর ঝাঁপিয়ে পড়েন এবং সিমনকে তাড়াতাড়ি দরজা বন্ধ করতে বলেন। নিজের চোখের সামনে মাকে বিষাক্ত জলের কারণে ছটফট করে মারা যেতে দেখে সিমন ও রাসমাস কান্নায় ভেঙে পড়ে, কারণ এখন তাদের মা আর তাদের সঙ্গে নাই। আর ওদিকে তাদের বাবারও কোনো পাত্তা নেই। তাই তখন সিমন তার বাবাকে ফোন করে, কিন্তু বাবাও কোনো উত্তর দিচ্ছিল না। তার মানে তিনিও কোনো বিপদে আছে। এরপর সে তার ভাইকে বুঝিয়ে ঘুম পাড়িয়ে দেয়। পরদিন সকালে রাসমাস ঘুম থেকে উঠেই সেই ডিভাইসটি দেখে যেটি তার বাবা তার মাকে দিয়েছিল। সিমন যখন সেটি দেখে সেখানে সে আরও অনেকগুলি বাংকারের ম্যাপ খুঁজে পায়। তার মানে এই শহরের আশেপাশে জঙ্গলগুলিতে এইরকম আরও বাংকার আছে। এবং এখানে আমরা জানতে পারি ফ্রেডরিক একজন বৈজ্ঞানিক ছিল এবং তার কোম্পানি অ্যাপোলো এই সব বাংকারগুলি তৈরি করিয়েছিল, কারণ এই কোম্পানি আগে থেকেই জানত খুব শীঘ্রই এই বিষাক্ত বৃষ্টি হতে চলেছে। তাই ফ্রেডরিক তার পরিবারকে আগে থেকেই নিরাপদ ঠিকানায় পৌঁছে দিয়েছিলেন। এরপর সিমন সেই ডিভাইসটি থেকে অন্য বাংকারগুলিতে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখান থেকে কোনো উত্তর পায় না সে। তাই হতাশ সিমন বাংকারে একটি রেডিও পায়। আবারও তার মনে আসার আলো ফিরে আসে এবং সে দ্রুত সেই রেডিওটি দিয়ে বাইরে যোগাযোগ করতে শুরু করে এবং রেডিওটি কানেক্ট হয়ে যায় ফিলিপ নামে এক ব্যক্তির সাথে। কিন্তু কিছুক্ষণ কথা বলার সিগন্যাল চলে যায়। এইভাবে দেখতে দেখতে অনেকগুলো মাস কেটে যায় সেই অন্ধকার বাংকারে।
এবং আমাদের দীর্ঘ 6 বছর পরের সময় দেখানো হয়, যেখানে রাসমাস এখন অনেক বড় হয়েছে এবং সে তার বাবার অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে। তাই সে সিমন এর ওপর খুব রেগে যায়। সিমন রাসমাস এর রাগ দেখে খুবই চিন্তায় পড়ে যায়। আর এদিকে বাংকারের খাবারও শেষ হয়ে আসতে থাকে। 6 বছর পর বাংকারের খাবার প্রায় শেষ। সিমন বুঝতে পারে এখানে থাকলে তারা না খেয়েই মারা যাবে। সে বাইরে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। যখন রাসমাস ঘুমাচ্ছিল তখন সে তার দরজা বন্ধ করে দেয়। এরপর সিমন একটি প্রোটেক্টিভ স্যুট পরে 6 বছর পর বাংকারের দরজা খোলে। বাইরে পা রাখতেই সে তার মায়ের আর্তনাদ শুনতে পায়, কিন্তু সে নিজেকে সামলে নেয় এবং সামনের দিকে এগিয়ে যায়। বাইরে পৃথিবীটা পুরোপুরি বদলে গেছে। সবদিকে শুধু কঙ্কাল আর লাশের স্তূপ। কোনো গাছপালা নেই, সব ধূসর। সিমন হাঁটতে হাঁটতে শহরের দিকে আসে এবং একটি বিল্ডিংয়ের ভেতরে পৌঁছায়। সেখানে সে শুধু চারিদিকে মৃতদেহ এবং বাড়ির ধ্বংসাবশেষ দেখতে পায়। সিমন বুঝতে পারে বাইরে বেঁচে থাকা কতটা কঠিন। সিমন বাংকারে ফিরে আসে এবং রাসমাসকে জানায় যে বাইরের অবস্থা খুবই ভয়াবহ, কিন্তু তাদের বের হতেই হবে এবং কাল সকাল হলেই তারা অন্য বাংকারের দিকে রওনা দেবে। এরপর তারা দুজনে ঘুমাতে চলে যায়। ঠিক সেই রাতেই বাংকারের বাতাস চলাচলের পথ হঠাৎ ব্লক হয়ে যায়। বাংকারের ভেতরে অক্সিজেন শেষ হতে থাকে এবং সিমন অজ্ঞান হয়ে যায়। কিন্তু সঠিক সময়ে রাসমাস তাকে সেখান থেকে টেনে বাংকারের বাইরে নিয়ে আসে। বাইরে আসতেই একদল সশস্ত্র লোক তাদের ধরে ফেলে। আসলে যখন সিমন বাইরে গিয়েছিল তখন ওই লোকেরা তাকে দেখে ফেলেছিল। তারা দুজনকে আবার বাংকারের ভেতরে নিয়ে একটি রুমে বন্ধ করে দেয়। এই দলের লিডার ছিল মার্টিন, যে আগে একজন সৈনিক ছিল। মার্টিনের দল বাংকারে খাবারের সন্ধান করে, কিন্তু সব খাবার আগেই শেষ হয়ে গিয়েছিল। মার্টিন সিদ্ধান্ত নেয় এই দুজনকে এখানেই একা পচে মরার জন্য ছেড়ে যাবে। ঠিক তখনই সিমন তাকে ডাক দেয় এবং একটি চাল খেলে। সে জানায় সে এরকম আরও অনেক বাংকারের অবস্থান জানে এবং শুধুমাত্র সেই জানে ওই বাংকারগুলির অবস্থান এবং সেগুলোতে প্রচুর খাবার আছে। এটি শুনে মার্টিন লোভ সামলাতে পারে না। সে তাদের দুজনকে নিজেদের গ্রুপে অন্তর্ভুক্ত করে নেয় এবং শুরু হয় এক নতুন যাত্রা। এখন দলের সদস্য মোট 7 জন: সিমন, রাসমাস, মার্টিন এবং তার দলের 4 জন, যারা প্যাট্রিক, বিয়েট্রিস, জিন এবং লিনা। পথে তারা বিভিন্ন বিপদের সম্মুখীন হয়। এরপর সবাই ক্লান্ত হয়ে এক জায়গায় বিশ্রাম নেয়। এখানে মার্টিন সিমনকে বলে, হয়তো শুধুমাত্র আমরাই এই পৃথিবীতে একাই বেঁচে আছি, আর সবাই এই বিষাক্ত বৃষ্টিতে ধ্বংস হয়ে গেছে। আর যারা বেঁচে আছে তারা হিংস্র পশুর মতো একে অপরকে মারছে। কারণ সব খাবার শেষ হয়ে যাচ্ছে, তাই আমি তোমাদের বাংকার এ খাবার খুঁজতে এসেছিলাম এবং বাধ্য হয়ে তোমাদের বন্দী করতে হয়েছে। এরপর সিন শিফট হয়ে আমরা মার্টিনের ফ্ল্যাশব্যাকে দেখতে পাই, সে একজন সৈনিক ছিল এবং বৃষ্টির শুরুতে এক সংক্রমিত মহিলাকে গুলি করতে না পারায় তার সব সাথী ভাইরাসের কবলে পড়ে মারা যায়। কিন্তু সে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে আসে। এই ঘটনা মার্টিনকে অপরাধবোধে ভুগাছে, তাই সে এখন কঠোর হতে চায় তার সব সাথীর কাছে। এরপর মেইন টাইমলাইন এ ফিরে আসে, যেখানে তারা আর একটি বাংকার এর দিকে এগোচ্ছিল। আর ঠিক তখনই মার্টিন কিছু শিকারী কিংবা হান্টারদের দেখতে পায়। এই শিকারীরা ড্রোন দিয়ে মানুষ খোঁজে এবং তাদের ধরে নিয়ে যায়। সিমন ও তার দল কোনোমতে লুকিয়ে নিজেদের প্রাণ বাঁচায়। ওই শিকারীরা তাদের ড্রোন ওড়ায় এবং হঠাৎ একটি মেয়ে দৌড়াতে দেখে শিকারীরা তার পিছু নেয়। এই সুযোগে কাজে লাগিয়ে মার্টিন সবাইকে চলে যেতে বলে, কিন্তু সিমন তাকে মানা করে বলে যে আমাদের ওই মেয়েটির প্রাণ বাঁচানো উচিত। তাই মার্টিন এর অনিচ্ছা সত্ত্বেও সবাই সিমনের সাথে ওই মেয়েটিকে বাঁচাতে যায়। কিছু দূর যাবার পরে তারা দেখে ওই মেয়েটির পা সংক্রমিত জলে পড়ে যায়, তাই মার্টিন সঙ্গে সঙ্গে তাকে গুলি করে দেয় এবং তারা সামনে এগিয়ে যেতে থাকে। এই দৃশ্য দেখে সিমন বুঝতে পারে বাইরে মানুষ জলের চেয়েও বেশি বিপজ্জনক। একদিন তারা ক্লান্ত হয়ে একটি বিল্ডিংয়ের কাছে পৌঁছায়। বিল্ডিংয়ের ভেতরে ঢোকার পর তারা জানালা এবং দরজাগুলো শক্ত করে বন্ধ করে দেয়, যাতে রাতে বাইরে থেকে তাদের উপর হামলা না করতে পারে। ভাগ্যক্রমে তারা সেই বিল্ডিংয়ে বিশুদ্ধ পরিষ্কার জলও পেয়ে যায়। মার্টিন সবাইকে জলের অপচয় করতে নিষেধ করে, কারণ এক ফোঁটা অশুদ্ধ জল মানেই মৃত্যু। সকাল হতেই তারা পুনরায় যাত্রা শুরু করে এবং কিছু দূর যাবার পর রাসমাস পা সেই বিষাক্ত জলের গর্তে ঢুকে যায়। মার্টিন জানতে পেরে সে রাসমাসকে তার বন্দুকের নিশানায় নিয়ে নেয়। আর ঠিক তখনই সিমন তার সামনে চলে আসে এবং তাকে গুলি চালাতে নিষেধ করে, কারণ সে তার ভাইকে হারাতে চায় না।
কিন্তু তখন বিয়েট্রিস তার জুতো চেক করে বলে যে জুতোটি ওয়াটারপ্রুফ হওয়ার কারণে সে সংক্রমিত হয়নি। তাই সে বেঁচে যায় এবং সবাই সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাবার পর তারা সেই দ্বিতীয় বাংকারটি পেয়ে যায়। সিমন তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাংকারটি খুলে ফেলে এবং তারা সবাই বাংকার ভেতরে চলে যায় এবং সেখানে তারা প্রচুর খাবার পায় এবং তারা অনেক দিন পর তারা সবাই পেট ভরে খায়। অন্যদিকে সিমন একটি মোবাইল ফোন পায়, আর মোবাইলটি ছিল তাদের বাবা ফ্রেডরিকের। এর মানে তাদের বাবা এখানে এসেছিল। এটা দেখে দুই ভাই বোন খুব খুশি হয়, আর সেই মোবাইলে অ্যাপোলো কোম্পানির বস এর একটি ভিডিও পায়। সেই ভিডিওতে তার বস বিশেষ কারণে সুইডেনে আসার জন্য বলছিল, আর সাথে বলে তুমি ছাড়া আর কেউ এই বিষাক্ত বৃষ্টি থামাতে পারবে না। তাই সিমন সেই ভিডিওটি মার্টিনকে দেখায় এবং বলে আমার বাবা অবশ্যই সুইডেনে আছে। সে মার্টিনকে বলে আমাদের আজই সুইডেন এজন্য রওনা উচিত, কিন্তু মার্টিন তাকে সরাসরি না করে দেয় এবং বলে তোমাদের জন্য আমি বাকি টিমের জীবনের ঝুঁকি নিতে পারবো না। এই বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু সিমন তার বাবার জন্য খুবই চিন্তিত ছিল। তাই সিমন তার ভাই সাথে সেখান থেকে সুইডেনের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে বিয়েট্রিস আর তার বন্ধু লিনা এসে সিমন ও তার ভাই রাসমাস সম্পর্কে জিজ্ঞেস করে। মার্টিন তাদের বলে যে তারা দুজনে সুইডেনে তাদের বাবাকে খুঁজতে চলে গেছে। এটি শুনে তারা দুজন সিমনের উদ্দেশ্যে রওনা হয় এবং তাদের সাথে সিমন ও তার ভাই রাসমাস এর সাথে দেখা হয় এবং তারা চারজন মিলে সামনের দিকে চলতে থাকে এবং একটি বিল্ডিং এসে পৌঁছায় এবং সেই বিল্ডিং তারা আশ্রয় নেয় এবং আজকের খাবারটা সেখানে খায়। তারা খাবার খেয়ে বসেছিল আর তখনই কিছু শিকারী তাদের উপর হামলা করে দেয়। শিকারীদের দেখে সবাই পিছনের দিকে পালিয়ে যায়, কিন্তু দৌড়ানোর সময় সিমন সবার থেকে আলাদা হয়ে যায়। সে তাদের খুঁজতে খুঁজতে একটি ক্ষুধার্ত বাচ্চা এর কাছে পৌঁছায়, আর তখনই আকাশে ঘন কালো মেঘ জমে আসে। তাই সে বাচ্চাটাকে নিয়ে একটি বিল্ডিং আশ্রয় নেয় এবং বাচ্চা কিছু খাবার খেতে দেয় এবং এই সময় বাচ্চাটির বাবা সেখানে চলে আসে। সে সিমনকে শিকারী ভেবে নিজের ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং বাইরে যেতেই না যেতেই কিছু ক্ষুধার্ত লোকেরা তাদের মারধর করে। এটি দেখে সিমন ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু পালানোর সময় একজন তাকে দেখে ফেলে এবং সিমন এর পিছু নেয়। সিমন বন্ধুদের খুঁজে পায় এবং সে তাড়াতাড়ি করে তাদের নিয়ে পালিয়ে যাবার সময় সেই ব্যক্তি চলে আসে এবং সে তাদের কাছে খাবার চায়, কিন্তু তাদের কাছে খাবার ছিল না। তাই ব্যক্তিটি রাসমাসকে ধরে ফেলে, কিন্তু তখনই মার্টিন এসে যায় এবং ব্যক্তিটি ভয়ে রাসমাসকে চুরি মেরে পালিয়ে যায় এবং রাসমাস সেখানে যন্ত্রণায় ছটফট করতে থাকে। তাই তারা সবাই রাসমাসকে কাছের একটি বাংকারে নিয়ে যায় এবং বাংকার এসে রাসমাস এর ক্ষতস্থানে ব্যান্ডেড করে। এরপর মার্টিন সিমনকে একটি ডিভাইস দেখায় যেখানে পুরো শহরের ম্যাপ ছিল। মার্টিন তাকে বলে এই ম্যাপ যে দেওয়ালটি দেখা যাচ্ছে তার ওপারে নিশ্চয়ই ভাইরাস নাই, কারণ সরকার এটি তৈরি করেছে যাতে সংক্রমিত মানুষ ওই দিকে না যেতে পারে। যদি আমরা সেখানে পৌঁছতে পারি তবে হয়তো বেঁচে যাব। এদিকে রাসমাস এর ক্ষত আরও বাড়ছিল। এটি দেখে সিমন মার্টিনকে বলে তাদের একটি ডাক্তারের কাছে যেতে হবে। তাই মার্টিন আর সিমন মিলে কিছু শিকারীদের মেরে তাদের গাড়ি নিয়ে দূরের শহরে একটি ডাক্তার কাছে যেতে থাকে। তারা শিকারীদের ড্রোন কাজে লাগিয়ে তারা ডাক্তারের বাড়ি খুঁজে পায়, কিন্তু ডাক্তার বাইরে এসে তাদের দিকে বন্দুক নিশানায় নিয়ে নেয়, কিন্তু সিমন তাকে কোনোরকমে তাকে বুঝিয়ে রাসমাস চিকিৎসা করায়। এরই মধ্যে সে জানা রাসমাস ক্ষত এখনও পর্যন্ত পুরোপুরি সরেনি, তাই তাকে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে হবে। তাদের বলে যে ইনজেকশন এর জন্য তাদের বাংকারের মধ্যে যেতে হবে। তাই সিমন তার ভাইকে নিয়ে বাংকারের মধ্যে যায় এবং সিমন সেই বাংকারটি দেখতে পায় যা তার বাবার কোম্পানি অ্যাপোলো এর ছিল এবং ডাক্তার তাদের বলে আমিও অ্যাপোলো কোম্পানিতে কাজ করতাম, তাই আমাকেও এই বাংকার দেওয়া হয়েছিল। ভেতরে আসার পরে ডাক্তার রাসমাস এর জন্য একটি ইনজেকশন তৈরি করে এবং তাকে একটি বেডে শুইয়ে দেয় এবং সিমনকে ধাক্কা মেরে একটি দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং বলে তোমার বাবা ফ্রেডরিকের কারণে আমার পুরো পরিবার মারা গেছে। ডাক্তার তাকে বলে যে তোমার বাবা যদি ওই পরীক্ষা না করত তাহলে এই বিষাক্ত বৃষ্টি হতো না এবং আজ আমার বাচ্চারা ও বেঁচে থাকত। এদিকে বাকি সবাই ডাক্তারের বাড়িতে খাবার খুঁজছিল, আর তখনই মার্টিন বাইরে দেখে যে শিকারীরা চলে এসেছে। জিন যখন বাইরে দেখে যে সেই শিকারী দাঁড়িয়ে আছে যার হাতে সাপের ট্যাটু ছিল, এটি দেখে সে চমকে যায়। তাই সে একটি বন্দুক নিয়ে সেই শিকারীকে মেরে ফেলে, কিন্তু তখনই অন্য শিকারী গুলি এসে তাকে ধরে নিয়ে চলে যায়। এটি দেখে বাকি সবাই শিকারীদের কাছ থেকে দূরে পালিয়ে যায়। এদিকে ডাক্তার রাসমাসকে সেই বিষাক্ত ইনজেকশন দিতেই যাচ্ছিল তখন প্যাট্রিক এসে তাকে গুলি করে দেয়
এবং সবাই সেখান থেকে পালিয়ে যায় এবং পুনরায় তাদের যাত্রা শুরু করে। গল্পের সবচেয়ে বড় চমক আসে যখন তারা দূর থেকে একটি বাড়িতে আলো জ্বলতে দেখে। সেখানে পৌঁছালে এক ব্যক্তি তাদের ভেতরে রাত কাটানোর অনুমতি দেয়, তবে শর্ত হল অস্ত্র বাইরে রাখতে হবে। ভেতরে গিয়ে তারা দেখে একই রকম পোশাক পরা অনেক লোক আছে, যা তাদের কাছে অদ্ভুত লাগে। কারেন নামে এক মহিলা তাদের নাস্তা করতে বলে। অনেকদিন পর তারা পেট ভরে খাবার খায়। কিন্তু সিমন ও মার্টিন ভাবছিল, এই ধ্বংসপ্রাপ্ত পৃথিবীতে এত খাবার কোত্থেকে এলো। রাসমাসের ক্ষত বাড়ছে দেখে সিমন তাকে একজন ডাক্তারের কাছে নিয়ে আসে। ডাক্তার একটি ইনজেকশন বের করে, যা দেখতে ঠিক আগে তাদের আক্রমণ করা ডাক্তারের ইনজেকশনের মতোই ছিল। সিমন ভয় পেয়ে ইনজেকশনটি লুকিয়ে ফেলে এবং পরে বুঝতে পারে এগুলো তাদের বাবার কোম্পানি অ্যাপোলোর তৈরি। রাতে সবাই যখন খাচ্ছিল, মার্টিন তখন গোপনে পুরো বাড়ি তল্লাশি করছিল। সে একটি ফ্রিজ খুললে দেখে সেখানে মানুষের কাটা শরীর ঝুলছে। মার্টিন স্তম্ভিত হয়ে যায়। সে বুঝতে পারে এই লোকেরা আসলে নরখাদক। তারা নিজেদের দলের সদস্যদের লটারির মাধ্যমে বেছে নিয়ে হত্যা করে এবং তাদের মাংস খায়। বাইরে সেই লোকটি সবাইকে একটি করে ছোট প্যাকেট দেয় এবং বলে, যার প্যাকেটে একটি ছোট ফুল পাওয়া যাবে তাকে নিজেদের প্রাণ দিতে হবে। শেষে যখন লিনা তার প্যাকেট খোলে, তখন দেখা যায় তার প্যাকেটে সেই ফুলটি আছে। লিনা জ্ঞান হারানোর মতো অবস্থা হয়। ঠিক তখনই কারেন নামে একজন মহিলা তার হাত থেকে ফুলটি নিয়ে নেয় এবং বলে যে সে লিনার পরিবর্তে নিজের প্রাণ দিতে প্রস্তুত। মার্টিন ও সিমন এই সুযোগে সবাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। নরখাদকদের হাত থেকে বাঁচার পর সিমন তার বাবা সম্পর্কে আরও তথ্য পায়। সে একটি ট্যাবলেট পায় যেখানে কিছু ভিডিও রেকর্ড করা ছিল। ভিডিও দেখে সিমন জানতে পারে এই বিষাক্ত বৃষ্টির পেছনে তার বাবারও হাত ছিল। এটি দেখে তার খুব খারাপ লাগে। তারা বাংকার থেকে বের হতে চাইলেও দেরি হয়ে যায়, কারণ বাইরে বৃষ্টি শুরু হয়েছিল। তারা বাংকারেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। এখানেই ঘটে মুভির সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। সিমন ও প্যাট্রিক যখন কথা বলছিল, প্যাট্রিক রেগে গিয়ে সিমনকে ধাক্কা দিয়ে বৃষ্টির মধ্যে ফেলে দেয়। মার্টিন তার বন্দুক নিয়ে আসে এবং সিমনকে গুলি করতে চাইলে লিনা বাধা দেয়। কিন্তু হঠাৎ দেখা যায় বৃষ্টির জলের কোনো প্রভাব সিমনের উপর পড়ছে না। সে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। সিমন বুঝতে পারে তার স্যুট ভালো ছিল, কিন্তু প্যাট্রিক যখন জলের ফোঁটা চেক করে দেখে এটি সাধারণ জল ছিল, তখন সবাই অবাক হয়ে যায়। এর মানে কি ভাইরাস শেষ হয়ে গেছে? এদিকে রাসমাস ও বিয়েট্রিস বসেছিল। বৃষ্টির এক ফোঁটা বিয়েট্রিসের উপর পড়ে। বিয়েট্রিস আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সে জানে এবার সে সংক্রমিত হবে। কিন্তু রাসমাস তাকে আশ্বস্ত করে যে এক ফোঁটাতে কিছু হয় না। সে সারারাত ভয় কাটায়। এদিকে মার্টিন যখন জানতে যে সিমনকে প্যাট্রিক ধাক্কা মেরে বৃষ্টির মধ্যে ঠেলে দেয়, তাই মার্টিন প্যাট্রিককে বাংকার থেকে বের করে দেয় এবং প্যাট্রিক শিকারীদের হাতে ধরা পড়ে। ওদিকে ওর সকালে রাসমাস ঘুম থেকে উঠে দেখে বিয়েট্রিস মারা গেছে। রাসমাস খুব দুঃখে ছিল এবং সে বিয়েট্রিসের লাশ নিয়ে বাংকার থেকে বেরিয়ে যায়। সিমন যখন জানতে পারে যে বিয়েট্রিস মারা গেছে এবং রাসমাস বাইরে চলে গেছে, তখন সে তার ভাইকে খুঁজতে বের হয়। রাসমাস একটি রেডিও নিয়ে চলে গিয়েছিল। শিকারীরা রেডিওতে রাসমাসকে হুমকি দেয় যে তার লোকেশন না বললে প্যাট্রিককে মেরে ফেলবে। রাসমাস তার লোকেশন বলে দেয়। এরই মধ্যে প্যাট্রিক শিকারীদের জানায় যে রাসমাস একটি সংক্রমিত মেয়ের কাছে থাকলেও নিজে সংক্রমিত হয়নি। এটি শুনে শিকারীরা খুশি হয় যে এই ছেলেটি তাদের কাজে আসবে। সিমন ড্রোন উড়িয়ে শিকারীদের মনোযোগ অন্যদিকে সরায় এবং মার্টিন রেডিওতে শিকারীদের লিডারের সাথে কথা বলে জানায় যে তাদের একজনকে এসে ধরেছে এবং বিনিময়ে তার বন্ধুদের চায়। পরের দিন সিমন সেই শিকারীকে রাসমাসের সাথে কথা বলাতে বলে। শিকারী জানায় যে রাসমাসের শরীরের উপর বৃষ্টির জলের কোনো প্রভাব পড়ছে না, তাই তাকে একটি ইনজেকশন দেওয়া হবে যাতে বোঝা যায় কিভাবে বিষাক্ত বৃষ্টি থামানো যায়। রাসমাস ইনজেকশনটি নিয়ে নিজেকে পুশ করে দেয় এবং মাটিতে পড়ে যায়। সবাই ভাবে সে মারা গেছে, কিন্তু কিছুক্ষণ পর সে সুস্থ হয়ে উঠে দাঁড়ায়। এটি দেখে সিমন বিশ্বাস করতে পারছিল না যে ভাইরাসের কোনো প্রভাব তার ভাইয়ের উপর পড়েনি। রাসমাসের ক্ষমতা দেখে সবাই বুঝতে পারে সেই একমাত্র আশা। তারা অ্যাপোলো কোম্পানির হেডকোয়ার্টারে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শিকারী শুধুমাত্র সিমন ও রাসমাসকে ভেতরে যেতে বলে। তারা সামনে এগোলে ফ্রেডেরিক এর সাথে দেখা হয়, অর্থাৎ সিমনের বাবা দীর্ঘ 6 বছর পর ফিরে আসেন। ফ্রেডরিক সিমনকে দেখে অবাক হন এবং রেগে যান, কারণ সে ফিরে আসার কথা দিলেও অনেক বছর ফিরে আসেনি। হঠাৎ রাসমাস জ্ঞান হারিয়ে ফেললে তাকে মেডিকেল ওয়ার্ডে নেওয়া হয়।
ফ্রেডরিক সিমনকে বাইরে অপেক্ষা করতে বলে। এদিকে বাকি সবাই বাংকারে এলে লিয়া জিনের জ্যাকেট পায় এবং বুঝতে পারে জিন এখনও বেঁচে আছে। ওই শিকারীরা আসলে অ্যাপোলো কোম্পানিরই লোক ছিল, যারা মানুষজনকে ধরে এনে তাদের উপর পরীক্ষা চালাত। ফ্রেডরিক সিমনকে রাসমাসকে দেখানোর জন্য ওয়ার্ডের বাইরে নিয়ে আসে। সিমন ভেতরে যেতে চাইলেও ফ্রেডরিক বাধা দেয় এবং বলে, ভয়ের কিছু নেই, আমি সব তোমাদের জন্যই করছি। কিন্তু ওয়ার্ডের ভেতরে এক ডাক্তার রাসমাসের লালার নমুনা নিতে চাইলে রাসমাস বাধা দেয় এবং ডাক্তারের হাতে কামড় দেয়। ফ্রেডরিক মাইক্রোস্কোপের নমুনাটি দেখে স্তম্ভিত হয়ে যায়। সে জানতে পারে ভাইরাসের আসল উৎস হল রাসমাসের শরীরের ভেতরেই। সেই এই ভাইরাসের বাহক। ফ্রেডরিক অ্যাপোলো কোম্পানির ম্যানেজারের সাথে কথা বললে ম্যানেজার জানায় রাসমাসের অপারেশন করতে যাতে ভ্যাকসিন বানানো যায়। কিন্তু ফ্রেডরিক জানত অপারেশন করলে রাসমাস মারা যাবে। সে তার ছেলেকে হারাতে চায় না। তাই সে সিমনকে বলে, তোমার ভাইকে নিয়ে যত দ্রুত সম্ভব পালাও। সিমন মার্টিনের সাথে কথা বলে বাংকারের দরজা খোলার পথ বের করে এবং রাসমাসকে নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। কিন্তু ফ্রেডরিক সামনে এসে বন্দুক তাক করে বলে, রাসমাসকে ছাড়া যাওয়া যাবে না। মার্টিন এগিয়ে এলে ফ্রেডরিক তাকে গুলি করে এবং মার্টিন আহত হয়। সিমন ফ্রেডরিককে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তারা সবাই পালিয়ে প্রাণ বাঁচায়। আর এভাবেই নিজেদের প্রাণ বাঁচিয়ে অজানার উদ্দেশ্যে রওনা হওয়ার মাধ্যমেই গল্পটি শেষ হয়। কিন্তু বাইরের এই ধ্বংসপ্রাপ্ত পৃথিবীতে তারা কতদিন টিকে থাকতে পারবে? অ্যাপোলো কোম্পানি কি তাদের এত সহজে ছেড়ে দেবে? এই অভিশপ্ত জলের রহস্য কি কোনোদিন সমাধান হবে? গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমনই সব দুর্দান্ত এবং শ্বাসরুদ্ধকর মুভির এক্সপ্লেনেশন পেতে এফেক্ট মুভি মাইন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।